স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের অনুসন্ধানী দল রিজেন্টের সঙ্গে চুক্তির নথি দেওয়া হবে কাল। চীনের করোনা টিকা ট্রায়াল হচ্ছে বাংলাদেশে 2100 স্বাস্থ্যকর্মীর উপর প্রয়োগ। এবং ইতালিতে মুন্সিগঞ্জের রশিদ হাওলাদার হত্যা, সিসিটিভি ফুটেজে 6 বাংলাদেশি শনাক্ত। স্বাগত বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রিজেন্ট হাসপাতাল সংক্রান্ত নথিপত্রের মূল কপি দেখতে চায় দুদক। এজন্য রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে অনুসন্ধান চালিয়েছে দুদকের একটি তদন্ত দল। আগামীকাল নথিপত্র দুদকে জমা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরীক্ষায় জালিয়াতির পর থেকেই আলোচনায় রিজেন্ট হাসপাতাল। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি নিয়ে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরও। রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির নানা দিক খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে 2 দফায় রিজেন্ট সংক্রান্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে দুদকের কাছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে যায় দুদকের 4 সদস্যের তদন্ত দল। অনুমোদন আছে কিনা, তারা পয়সা করে খাচ্ছে কিনা, বিভিন্ন অভিযোগের সাথে অভিযোগের ফাইলটাতে এই মুহূর্তে আমার কাছে নাই, ডিটেলস আপনাদের বলতে পারতেছি না। মূলত অনুমোদন সংক্রান্ত সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত আছে কিনা, তারপরে এই সংক্রান্ত কাগজগুলি আমরা মূলত চেয়েছি। পরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জমা দেওয়া নথিপত্রের মূল কপি দেখতে চেয়েছে দুদক। তারা সোমবারই সেগুলো জমা দেবেন। তারা আগেও এসেছিলেন এবং কিছু কাগজপত্র চেয়েছিলেন, সেগুলো সত্যায়িত ফটোকপি তাদের পৌঁছে দেওয়া হয়েছে। আজ তারা এসেছিলেন সেগুলোর মূল কপি চাইতে, যাতে করে সত্যায়িত ফটোকপির সাথে মিলিয়ে নিতে পারেন। আগামীকালকে তা দুদকের অফিসে পৌঁছে দেওয়া হবে। আমরা এই তদন্ত দলকে পূর্ণ সহযোগিতা প্রদান করছি এবং করব। দুদকের আইনজীবী জানিয়েছেন, রিজেন্ট ইস্যু ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের নানা বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে। সে যে লাইসেন্স করেছে রিজেন্টের সঙ্গে সে বৈধ কি না, এবং তার প্রিভিয়াস যিনি আপনার ছিলেন, ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন, তার সমস্ত কার্যক্রম এখন দুদকের স্ক্যানিং এর ভিতরে। তাই আমরা মনে করি যে এটা দুদকের অত্যন্ত একটা ভালো পদক্ষেপ। আমরা সবার সহযোগিতা চাই। রিজেন্টের সঙ্গে চুক্তি নিয়ে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তর 11 জুলাই দাবি করে, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই চুক্তি হয়েছিল। পরে অধিদপ্তরের বক্তব্যের ব্যাখ্যা চায় মন্ত্রণালয়। সাবেক স্বাস্থ্য সচিবের নির্দেশে রিজেন্টের সঙ্গে চুক্তি হয়েছিল বলে দাবি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরার 11 নম্বর সেক্টর থেকে রিজেন্ট মালিক মোহাম্মদ শাহেদের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। সেই গাড়ি থেকে অস্ত্র, গুলি এবং মাদক উদ্ধার হয়েছে। গতরাতে তাকে নিয়েই অভিযান চালায় গোয়েন্দারা। পরে অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শাহেদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়া হবে। বুধবার সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে হাজির করে শাহেদকে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর মধ্যেই গতরাতে শাহেদকে নিয়ে উত্তরায় অভিযানে যায় সংস্থাটি। এ সময় শাহেদের ব্যক্তিগত গাড়ি থেকে 1 রাউন্ড গুলিসহ একটি অস্ত্র, ফেন্সিডিল ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়েছে। এছাড়া শাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় 6টি ও পল্লবীতে 2টি প্রতারণা মামলা হয়েছে বলে জানায় পুলিশ। ড্রাইভিং সিটের পিছনের সিটে শাহিদের দেয়া বক্তব্য মতেই সে একটা পিস্তল বের করে দেয়। আর এই উদ্ধারের ভিত্তিতে শাহিদের এগেনস্টে 2টি মামলা হয়েছে। শিক্ষা খাতে এবং অন্যান্য অনেক সেক্টরে তার আরও অনেক ইরেগুলারিটিস পাওয়া যায়, অ্যানোমালিজ আমরাও দেখতে পাচ্ছি, তদন্তে বের হয়ে আসছে। র্যাব জানিয়েছে, হটলাইনে শাহেদের বিরুদ্ধে 140টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া বিভিন্ন জনের কাছ থেকে 10 কোটি টাকা জালিয়াতির অভিযোগ এসেছে। চাকরি দিবে বলে একটি বিশাল অঙ্কের টাকা অনেকের কাছ থেকে নিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় বদলির জন্য উনি সুপারিশ করবেন এই মর্মে টাকা নিয়েছেন। বালু ভরাটের কাজ, রড, সিমেন্ট, বিটুমিনের সাপ্লাইয়ের কাজ, এরকম বলে বিভিন্ন টাকা উনি আত্মসাৎ করেছেন। সরকারি এবং বেসরকারি ব্যাংক থেকেও আমরা
বিভিন্ন ধরনের অভিযোগ প্রাপ্ত হয়েছি। এদিকে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শাহেদের মতো প্রতারকদের যারা মদত দিয়েছে তাদের বিষয়ে খতিয়ে দেখা হবে। তার বিরুদ্ধে যেগুলো মামলা রয়েছে অবশ্যই সেগুলো ইনকোয়ারি হচ্ছে। আমাদের পুলিশের যেটা কর্তব্য সেটা কিন্তু করছে এবং চলমান রয়েছে, এবং যেগুলিতে সে এখন অভিযুক্ত হয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই তার নামে চার্জশিট আমরা দিয়ে দিই। প্রতারণা সহ শাহেদের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 64টি মামলা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিবি পুলিশের রিমান্ডে থাকা মোহাম্মদ শাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা এবং চিকিৎসায় প্রতারণার শিকার প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে এই নোটিশ পাঠানো হয় আজ। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ নোটিশ পাঠান। ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, নোটিশে আরও বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে দেশের সকল বৈধ এবং লাইসেন্সপ্রাপ্ত হাসপাতালের তালিকা প্রকাশ করতে হবে। এছাড়া রিজেন্ট হাসপাতালে প্রতারণার শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিতে হবে সরকারের পক্ষ থেকে, অন্যথায় উচ্চ আদালতে এ নিয়ে রিট পিটিশন দাখিল করা হবে। এছাড়া আইনি নোটিশে প্রতিটি থানায় স্বাস্থ্য মনিটরিং কমিটি করতে বলা হয়েছে। গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব। অবৈধ করোনা পরীক্ষার অভিযোগে হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল হাসনাত সহ 2 জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। অনুমতি ছাড়াই করোনার অ্যান্টিবডি টেস্ট এবং পিসিআর ল্যাব না থাকার পরও নমুনা পরীক্ষার অভিযোগ পেয়ে দুপুরে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বলেন, এসব পরীক্ষায় 3 থেকে 10,000 টাকা পর্যন্ত ফি নিয়েছে হাসপাতালটি। এছাড়াও অস্ত্রোপচারের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে এই অভিযানে। এর আগে একই অভিযোগে উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারকে অভিযান চালায় র্যাব। তাদের এখানে যে রিপোর্টগুলো তৈরি হয় অন্য হেমাটোলজিক্যাল রিপোর্টগুলি, এখানে কিছু রিপোর্ট তারা বাইরে অন্য ল্যাব থেকে করে নিয়ে এসে তাদের ল্যাবের প্যাডে ছাপিয়ে এগুলি দিয়ে দেওয়া হচ্ছে রোগীদেরকে। এটি করতে পারে না, সাইন্টিফিক্যালি করতে পারে না, আইনগত করতে পারে না। করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2618 জন। নতুন করোনা শনাক্ত হয়েছে 2459 জনের। স্বাস্থ্য অধিদপ্তরে রোববার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। করোনা শনাক্তের 134তম দিনে মৃত্যু হয়েছে আরও 37 জনের। এর মধ্যে 29 জন পুরুষ এবং 8 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 10,625টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,459 জনের। সব মিলিয়ে দেশে করোনা চিহ্নিত রোগীর সংখ্যা এখন 2,04,525 জন। একদিনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 23.14 ভাগ। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,546 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,11,642 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত 2,618 জন। দেশে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,546 জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ 1,11,644 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.59%। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রত্যেকেই সঠিকভাবে মাস্ক পরবেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, জনসমাবেশ এড়িয়ে চলবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সুষম পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে এবং অবশ্যই নিরাপদ খাবার। দেশে বর্তমানে 80টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। সংক্রমণ ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আতঙ্কিত না হয়ে নমুনা পরীক্ষা করে মহামারী নিয়ন্ত্রণে সহায়তা করার আহ্বান জানায় সংস্থাটি। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের করোনা টিকার 3য় ধাপের পরীক্ষা শুরু হচ্ছে বাংলাদেশে।
এই পরীক্ষা চালাবে গবেষণা প্রতিষ্ঠান ICDDRB। রাজধানীর 7টি হাসপাতালের 2100 স্বাস্থ্যকর্মীর উপর প্রয়োগ হবে এই টিকা। এই ধাপ শেষ হতে সময় লাগবে 18 মাস। দুনিয়া জুড়ে চলছে করোনার ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। নিরন্তর কাজ করছে 200-র বেশি প্রতিষ্ঠান। এর মধ্যে চূড়ান্ত পর্যায়ে আছে 18টি প্রতিষ্ঠানের ভ্যাকসিন। রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের ভ্যাকসিন এগিয়ে আছে পরীক্ষামূলক ধাপে। চীনের কোম্পানি সিনোভ্যাকের করোনা টিকা প্রথম 2 ধাপের ট্রায়ালে সফল। এখন 3য় ধাপের পরীক্ষার পাল্লা। এই ধাপের পরীক্ষা হচ্ছে বাংলাদেশেও। এর মধ্যে নৈতিক অনুমোদনও দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC। সংস্থার পরিচালক জানিয়েছেন, এই পরীক্ষা চালাবে গবেষণা প্রতিষ্ঠান ICDDRB। এই ট্রায়ালটার জাস্ট ইথিক্যাল অনুমোদন দিয়েছি। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর আছে, কারণ যে 7টা ইনস্টিটিউশনে হসপিটালে ওনারা যে ভ্যাকসিনটা প্রয়োগ করবেন সেখানে ডিজি হেলথের থেকে একটা অনুমোদনের ব্যাপার আছে। তারপরে আমরা এই মুহূর্তে এখনও জানি না যে ওনারা রিয়েজেন্টটা সেই সিনোভ্যাক কোম্পানি থেকে এনেছেন কিনা। সেটা আনতে গেলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটা অনুমোদনের দরকার হয়। এই প্রক্রিয়াটা সম্পন্ন করে ওনারা এই ট্রায়ালটা সম্পন্ন করবেন। BMRC জানায়, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, হলি ফ্যামিলি, কুয়েত মৈত্রী, মুগদা ও মহানগর হাসপাতালের 4200 স্বাস্থ্যকর্মী এই ট্রায়ালের আওতায় থাকবেন, যাদের মধ্যে 2100 জনের উপরে টিকা প্রয়োগ করা হবে আর বাকিরা থাকবেন পর্যবেক্ষণে। ভ্যাকসিন যখন যদি সাকসেসফুল হয় তাহলে সবাই পৃথিবীব্যাপী এটার একটি ডিমান্ড থাকবে। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ অগ্রাধিকার পাবে এবং কস্টিং থেকে শুরু করে অন্যান্য সব কিছুতেই বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতেই এই ভ্যাকসিনটা পাওয়ার আশা রাখি আমরা। 1 মাস আগে চীনের সিনোভ্যাক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের টিকার 3য় ধাপের পরীক্ষার জন্য BMRCর কাছে প্রোটোকল জমা দেয় ICDDRB। তবে টিকার পরীক্ষা নিয়ে এখনও কোনো মন্তব্য করতে চায় না প্রতিষ্ঠানটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের 16তম দিনে রাজধানীর ওয়ারীতে নমুনা সংগ্রহ হয়েছে 204 জনের, যাতে করোনা শনাক্ত হয়েছে 78 জন। শতকরা হিসেবে যা প্রায় 40%। লকডাউনের আগেও ওই এলাকায় শনাক্তের হার একই ছিল। পুরো এলাকার লকডাউন থাকার পরও শনাক্তের হার না কমায় লকডাউনের উদ্দেশ্য সফল হবে না বলে মত বিশেষজ্ঞদের। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, এই হার উদ্বেগজনক নয়। 4 জুলাই থেকে 21 দিনের জন্য লকডাউন করা হয় রাজধানীর ওয়ারী এলাকা। লকডাউনের বিধিনিষেধের শিথিল প্রয়োগ আর নানা অব্যবস্থাপনার অভিযোগে প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ ছিল এই এলাকার লকডাউন। বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে ওয়ারীতে লকডাউন আরও কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপস। যদিও এরপরও চিত্র পাল্টায়নি। এদিকে লক্ষাধিক মানুষের ওই এলাকায় 16 দিনে 204 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 78 জনের, যা প্রায় 40%। লকডাউনের আগেও এই হার 40% ছিল। অবশ্য শনাক্তের এই হার উদ্বেগজনক নয় বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। তাদের যুক্তি, নমুনা পরীক্ষার সুযোগ বাড়ার কারণেই বেড়েছে শনাক্তের হার। শুরুতে যখন আমরা একটা জায়গা লকডাউন করে সেটাকে আমাদের টেস্টের আওতায় আনি, আইটিসি থেকে বারবার করে তাদেরকে ফলো আপ করা হয়, কঠোর নজরদারির মধ্যে রাখা এবং ডিটেকশন করা হয়, রিস্যাম্পল টেস্ট করা হয়। তখন অনেকে আছে আননোন, অনেক আনডিটেক্টেবল কেস থাকে যেগুলো তারা টেস্ট করছে না। তাদেরকে যখন টেস্টের আওতায় আনা হয় তখন প্রথম দিকে কিন্তু শুরুতে সংখ্যাটা বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন এলাকায় করোনা আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করতে হবে। 21 দিন পরেও যদি শনাক্তের হার না কমে তাহলে বাড়াতে হবে লকডাউনের মেয়াদ। লকডাউন করলে তো হবে না, সেই এলাকায় যাদের শনাক্ত হচ্ছে তাদেরকে যদি আমরা সঠিকভাবে আইসোলেশন এবং তাদের সংস্পর্শে যারা আছে রোগীদের তাদেরকে কোয়ারেন্টাইন না করা হয় তাহলে কিন্তু এই লকডাউনের ইম্প্যাক্ট আমরা খুব একটা পাবো না। মূলত লকডাউনটা আরোপ করে যদি ঠিক মতো এর প্রয়োগ নিশ্চিত করা না যায় তাহলে কিন্তু এটি 14 দিন না 21 দিন না 28 দিন তাতে কোনো সুফল বয়ে আনে না। এটিকে ঠিক মতো প্রয়োগ করতে হবে। ছোট ছোট এলাকা লকডাউন না করে করোনা সংক্রমণ রোধে বৃহত্তর এলাকাকে লকডাউনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটিতে করোনা সংক্রমণ এড়াতে বাসাবাড়ি থেকে ব্যবহৃত সুরক্ষা সামগ্রী আলাদাভাবে সংগ্রহের নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি এখনো। রাস্তায়, ড্রেনে, এমনকি হাসপাতালের সামনে ফেলা হচ্ছে ব্যবহৃত মাস্ক, গ্লাভস এবং পিপিই।
এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। আগামী সপ্তাহ থেকে নজরদারি জোরদারের কথা জানালেন ডিএনসিসি কর্তৃপক্ষ। প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ভলেন্টিয়াররা এই ধরনের ব্যাগ তারা দিয়ে আসবেন। ঢাকা উত্তরের মেয়র ঘোষণা দিয়েছিলেন ৭ জুলাই থেকে ব্যবহৃত সুরক্ষা সামগ্রী অর্থাৎ সংক্রামক বর্জ্য সংগ্রহ করা হবে আলাদা পচনশীল ব্যাগে। ১ সপ্তাহ পার হলেও তার বাস্তবায়ন দেখা যায়নি ২ সিটির কোথাও। বেশিরভাগ বাসিন্দাই গৃহস্থালী বর্জ্যের সাথে ফেলছেন মাস্ক, গ্লাভস, পিপিই সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী। বাসাবাড়ি থেকে সব ধরনের বর্জ্য একই সঙ্গেই সংগ্রহ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ফলে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে তারা। এটা তো বারবার মাইকিং করে বলছে যে সব ভালো মতো করে দিয়ে সেভ করে দিও, এটা তো দেয় না, সব এক লগে ময়লার লগেই দেয়। যারা ময়লা দেয় বাসা বাড়ির থেকে মানুষজন যারা আছে সবাই যারা দেয় তারাও সুস্থ থাকে, আমরাও যেন সুস্থ থাকি। খামারবাড়ি মোড় ও মিরপুর টোলারবাগ ডিপোতে কাজ করা পরিচ্ছন্নতা কর্মীরা জানালেন, গৃহস্থালীর বর্জ্য থেকে ব্যবহৃত সুরক্ষা সামগ্রী আলাদা করা সম্ভব না। রাস্তা থেকে পড়ে আছে, এখান থেকে পড়ে আছে, ওগুলো আমরা সংগ্রহ করে আমাদের আনার অর্ডার আছে, আমরা ওইভাবে কাজ করতেছি। সব একসাথে ময়লা সব একসাথে দেয়। এখন মনে করেন করোনার যদি সব জিনিস যদি একসাথে দেয় তা আমরা তো মরিয়া জমকা। নগরবাসীর কাছে সুরক্ষা সামগ্রী ফেলার আলাদা হলুদ ব্যাগ সরবরাহ করার কথা থাকলেও তা এখনও সম্ভব হয়নি। তবে আগামী সপ্তাহ থেকে কঠোর নজরদারির কথা জানালেন ঢাকা উত্তর কর্তৃপক্ষ। গৃহস্থলীর বর্জ্যের সাথে অনেক জায়গাতেই এটা নেওয়া হচ্ছে কোভিড বর্জ্য আলাদা করে। কিছু কিছু জায়গায় এখনও লোকজন সচেতন হয় না, আমরা আরও কিছুটা সময় দিচ্ছি। আমরা চাচ্ছি আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই সময়টা দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা র্যান্ডম বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে চেক করব, যদি এরকম কোনো ব্যত্যয় পাওয়া যায় তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। রাস্তাঘাট, ফুটপাত ও ড্রেন এমনকি হাসপাতালের সামনেও পড়ে থাকতে দেখা গেছে ব্যবহৃত সুরক্ষা সামগ্রী। লোকবলের অভাবে নজরদারির দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ। ওখানে কেন ময়লা পড়ে আছে এটা বলতেই পারবেন, আমরাও ওটাও দেখবো যে কিভাবে করা যায়। বাট আমরা সামর্থ্যের বাইরে যখন আমরা কাজ করব তখন আমাদের কিছু বিষয় কিন্তু কনসিডারেশনে আনতে হবে। বাট এটাকে আমরা সমর্থন করছি না, এটা কিভাবে এটাকে রেকটিফাই করা যায় বা কেন এটা হয়েছে দ্যাট উইল সি। আমরা তো প্রতিদিনই যাই, আমাদের চোখে অত বড় মাপের খুব একটা চেঞ্জ আমরা দেখি নাই। বাট আপনি যেটা দেখেছেন, মেবি সামবডি হ্যাজ ডান দ্য রং থিংস, উই উইল কারেক্ট ইট। সুরক্ষা সামগ্রীর ব্যবহার ও পরে তা সঠিকভাবে ধ্বংসের বিষয়ে সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান নগরবাসী। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 9 আগস্ট থেকে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। জানা গেছে, এবছর একাদশ শ্রেণীতে ভর্তিতে মুক্তিযোদ্ধা, প্রবাসী এবং বিকেএসপি কোটা বহাল থাকছে। তবে অন্যান্য কোটা বিষয়ে প্রস্তাবিত খসড়া নীতিমালায় কিছু উল্লেখ করা হয়নি। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা এবং ব্যয় কমাতে SMS-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন ফি এবং ভর্তি ফি কিছুটা বাড়ানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাবকমিটির সূত্র জানায়, ভর্তির সময়ে পরিবর্তন হলেও ইতোমধ্যে প্রকাশিত নীতিমালা অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম আমরা 9 আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করব এবং এই কার্যক্রম আমরা 15 সেপ্টেম্বর শেষ করব। আমরা গত 5 বছরের ন্যায় এবছরও আমাদের ভর্তির পুরো কার্যক্রমটি অনলাইনে পরিচালিত হবে। চলতি মৌসুমে দ্বিতীয় দফা বন্যায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে মধ্যাঞ্চলের নতুন নতুন এলাকা। সেই সাথে বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। কিছু কিছু এলাকায় সীমিত আকারে সরকারি সহায়তা পৌঁছালেও প্রয়োজনের তুলনায় তা কম। বৃষ্টি ও উজানের ঢলে পদ্মার পানি বাড়ছে। রোববার ভোরে ফরিদপুরে পানির চাপে ভেঙে গেছে আলিয়াবাদ ইউনিয়নের শহর রক্ষাবাদ। এতে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক গ্রামের মানুষ। চর ভদ্রাসন আঞ্চলিক সড়কে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। আমরা বর্ষার কারণে আমাদের ঘর বাড়ি তলায় গেছে, আমরা আশ্রয় নিচে বেরিয়ে বাদে গরু মাছ নিয়ে অনেক বড় কষ্টতে আছি। এই বাঁধের সেকশনটা খুব ভালো ছিল, কাঠামো এবং অবস্থানগত খুব ভালো, কিন্তু যেটা ব্রিজ হয়েছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত। তবে আমরা ইতিমধ্যে ভাঙার সাথে সাথে এটা ওয়ার্কআউট করেছি। পানির হেড ডিফারেন্সটা কমে গেলে
আমরা এখানে দুই পাশে প্রোটেকশনের ব্যবস্থা নিয়ে এটাকে বন্ধ করার যা করার সেটা পানি উন্নয়ন বোর্ড এটা করবে। পদ্মার পানি বাড়ায় মুন্সিগঞ্জের ৩ উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে যমুনা ও পদ্মা নদীর পানি বাড়তে থাকায় মানিকগঞ্জের ৩ উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সরকারের ত্রাণ না পাওয়ায় এখনও বন্যা দুর্গতদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায়নি বলে জানালেন জনপ্রতিনিধি। সরকারিভাবে প্রচুর পরিমাণ রিলিফ আসছে, এখন এগুলি আসে মনে করেন পিআই সেকশনে ইউরোর অনুকূলে। আমার অনুকূলে বা আমার ইতে আজ পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী আসে নাই। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে জেলার শতাধিক গ্রামে পানিবন্দী হয়ে পড়েছে 50,000-এরও বেশি মানুষ। সড়কে পানি উঠে যাওয়ায় বন্ধ হয়ে গেছে নড়িয়া জাজিরা সড়কে যান চলাচল। রানতে অনেকে খুবই কষ্ট হয়, যে জায়গা মানে থাকি হয়ে নেবে রান্দি খাই। গরু বাছুর কোন রকম ঘাস কুড়ায় না এই জায়গায় এত কষ্ট করে পালতাছি। টাঙ্গাইলে যমুনার পানি 12 সেন্টিমিটার কমলেও এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। পানিবন্দী রয়েছে 6 উপজেলার 2.25 লাখ মানুষ। প্রবল পানির তোড়ে শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কে 2টি কজওয়েতে বন্ধ যান চলাচল। বিচ্ছিন্ন শেরপুরের সাথে যমুনা সার কারখানা সহ উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ঢাকার নিম্নাঞ্চলে কিছু এলাকায় পানি জমলেও শহরে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। কারণ ঢাকার আশপাশের 4 নদীর পানি এখনও বিপদসীমার অনেক নিচে। তারপরও বৃষ্টি বাড়লে আগাম প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে দেশ। ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির কারণে বন্যার অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে মুন্সিগঞ্জের 3 উপজেলা, আর মানিকগঞ্জের 3 উপজেলায় বন্যা দেখা দিয়েছে। টাঙ্গাইলে যমুনার পানি 12 সেন্টিমিটার কমলেও এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে, ফলে পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। সব শেষ হয়ে গেছে, আমাকে কিছুই নেই। যে বন্যার একটা আশঙ্কা দেখা দিতেছে, যদি আশঙ্কাটা দেখা দেয় তাহলে আমাদের যারা নারায়ণগঞ্জবাসী আছি, বিশেষ করে বন্দরে, তাদের জন্য খুবই কষ্টকর। একদিকে করোনা, একদিকে বন্যা, এইভাবে আমরা কিভাবে মানে অনেক অসহায় আমরা আছি, আমরা কিভাবে বাঁচবো? এইগুলা যদি এরকম পরিস্থিতি হয়, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? ঢাকার তুরাগ নদে 24 ঘন্টার ব্যবধানে 12 সেন্টিমিটার পানি বেড়েছে, তবে এখনও এর বিপদসীমা 52 সেন্টিমিটারের নিচে রয়েছে। শীতলক্ষার পানি বইছে বিপদসীমা থেকে 18 সেন্টিমিটার নিচে। বালু ও বুড়িগঙ্গার পানিও বিপদসীমার নিচ দিয়ে বইছে। ঢাকার পূর্বাংশে যেটা আছে সেই নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে যেতে পারে অনেক জায়গাতে, এবং সেখানে অতিক্রম করে যাওয়ার ফলে ঢাকা শহরের মূল ঢাকার আশেপাশে যে নিম্নাঞ্চল, যেমন ডেমরা, সাতারকুল, বাড্ডা, নন্দীপাড়া এবং নারায়ণগঞ্জ জেলার যে কিছু নিম্নাঞ্চল, শীতলক্ষা নদীর তীরবর্তী যে নিম্নাঞ্চল, এই অঞ্চলগুলোতে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। ঢাকার আশপাশের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হলেও 1 সপ্তাহের মধ্যে পানি নেমে যাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইতালির মিলানে স্বদেশীদের হাতে খুন হলেন রশিদ হাওলাদার নামে এক বাংলাদেশি। পুলিশের অভিযোগ, চেইন ও হাতুড়ি দিয়ে তাকে হত্যা করেছেন 6 বাংলাদেশি। 44 বছর বয়সী রশিদ হাওলাদারের বাড়ি মুন্সিগঞ্জে। স্থানীয় সময় শনিবার রাত 9:30টার দিকে মিলানের স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে অভিযুক্তদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে হাতুড়ি এবং চেইন উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে হত্যায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রোম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। ইউসুফ, আপনাকে স্বাগত। জড়িতদের ধরতে পুলিশের অগ্রগতি কতটুকু, তারা কোথায় কোথায় অভিযান চালাচ্ছে কিছু জানতে পেরেছেন কি? জি, ধন্যবাদ আপনাকে। এটি একটি আসলে দুঃখজনক এবং একটি প্রবাসীদের জন্য একটি কেলেঙ্কারিও। আপনি জানেন যে বেশ কয়েকটি ইতিমধ্যে চলতি বছর বেশ কয়েকটি কলঙ্কিত জড়িয়েছে বাংলাদেশ প্রবাসীরা জড়িয়েছে এরকম কয়েকটি অপরাধজনিত ঘটনা। এর মধ্যে একটি অন্যতম একটি প্রথম বাংলাদেশে কোনো যে খুনের ঘটনা জড়ালো, এবং সেটি সবশেষ যে খবরটি সেটি হচ্ছে যে আমরা যেটা জানতে পেরেছি ইতিমধ্যে 2 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, এবং বাকি 4 জনকেও কিন্তু পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে। তো সেটি এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, আমরা এখন পর্যন্ত এটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানাতে চাই, চলতি বছরে আরো কয়েকটি ঘটনায় কিন্তু বাংলাদেশি প্রবাসীরা ইটিতে এই কয়েকটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। বিশেষ করে চলতি বছরের শুরুতেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম দেশটির
পূর্বাঞ্চলে যে সিসিলি দ্বীপে সেখানে ২ জন বাংলাদেশি ২ জন বিদেশি পর্যটক নারীকে ধর্ষণের অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়েছিল। পাশাপাশি আমরা একটি ঘটনা দেখেছিলাম যে মিলানের একটি পার্শ্ববর্তী একটি শহরে ১১টি গাড়ি পুড়িয়েছিল দামি দামি মডেলের, এবং সেখানে কিন্তু সিসিটিভি ফুটেজের একজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছিল এবং তাকে কিন্তু গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। এবং সবশেষ আমরা করোনা নিয়ে কিন্তু বেশ একটি নজিরবিহীন কড়াকড়ির মধ্যে রয়েছি আমরা বাংলাদেশি প্রবাসী ইটালিতে, বিশেষ করে রাজধানী রোম এবং লাসিওতে। এবং এই ঘটনার রেশ কাটতে না কাটতে কিন্তু আরেকটি বড় ধরনের একটি কেলেঙ্কারিতে বাংলাদেশের মাতৃভূমিকে কলঙ্কিত করা হয়েছে মিলানে, যারা এই যে ঘটনাটি আমরা আপনার কাছে আমি জানতে চাই, এই যে হত্যার ঘটনাটি ঘটলো কি কারণে এই হত্যাকাণ্ড সেটি কি জানা গেছে? আর নিহত ব্যক্তির মৃতদেহ কি বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে? সেটি আসলে ধন্যবাদ। এটি আসলে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা আমরা যেটি জানতে পেরেছি, তর্কাতর্কি অবশ্যই কোনো বিষয় নিয়ে হয়তো বিবাদ হচ্ছিল, সে বিষয়, তবে সেটি আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। আসলে এখনো পর্যন্ত বিস্তারিত জানতে পারেন যে আসলে মেইন কি কারণে, মূল কোন কারণটিতে তাকে হত্যা করা হয়েছে। তবে আসলে এটি হত্যার হয়তো উদ্দেশ্য ছিল না, একটি তর্কাতর্কি এক পর্যায়ে তাকে বেদম প্রহার করা হয় এবং সেই প্রহার করে তাকে কিন্তু প্রচন্ড জখম করা হয়েছিল। এবং একটা পর্যায়ে যখন পুলিশ এবং অ্যাম্বুলেন্স আসার আগে কিন্তু তারা পালিয়ে যায়, দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এবং তখন যখন অ্যাম্বুলেন্স স্থানীয় যে সানপাল হসপিটাল রয়েছে সেখানে নেওয়ার পরপরই কিন্তু তার মৃত্যু হয়। একটি ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে যে আপনি যে বলছিলেন যে তার লাশ পাঠাবে কিনা দেশে, লাশ আসলে এখানে যদি তার পরিবার চায় দেশে কিন্তু পাঠানোর সুযোগ আছে, সেটি একটা ব্যাপার। আর এখানে স্থানীয়ভাবে কিন্তু দাফন করার সুযোগ রয়েছে, এখানে মুসলমানদের কবরস্থান কিন্তু মিলানে রয়েছে। তো সেখানে তো সে সিদ্ধান্তটি আমরা হয়তো জানতে পারবো। প্রশাসনিক যেই সিস্টেমটি রয়েছে সেখানে ৩-৪ দিন কিন্তু লেগে যায়, অর্থাৎ একটি লাশ তার পোস্টমর্টম সহ সার্বিক কার্যক্রমগুলো শেষ করতে কিন্তু কয়েকটি দিন লেগে যায়। সেটি গেলে হয়তো আমরা জানতে পারবো যে লাশ আসলে দেশে পাঠানো হবে নাকি এখানেই দাফন করা হবে। ইউসুফ আলী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। কিশোরগঞ্জের কামালপুরে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন রাষ্ট্রপতির ছোট ভাই এবং তার একান্ত সচিব মুক্তিযোদ্ধা আব্দুল হাই। 2 দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বিকেলে কামালপুরের নিজ বাড়িতে ছোট ভাইয়ের জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর আগে দুপুরে মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে দুপুরে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে তার মরদেহ ঢাকার সিএমএইচ থেকে মিঠামইনে নেওয়া হয়। এ সময় গার্ড অফ অনার এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গত বৃহস্পতিবার রাতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই। মিরপুরে 4 মাসের শূন্যতা কাটল। ব্যক্তিগত অনুশীলনের অনুমতি মেলায় মুশফিক, মিঠুন আর শফিউল ব্যস্ত সময় কাটিয়েছেন শেরে বাংলা স্টেডিয়ামে। খুলনায় অনুশীলন করেছেন মিরাজ আর সোহান, আর সিলেটে খালেদ এবং নাসুম। চট্টগ্রামে বৃষ্টির কারণে শিডিউল থাকলেও অনুশীলন করতে পারেনি স্পিনার নাইম হাসান। পাক্কা 4 মাস পর হোম অফ ক্রিকেটে এ যেন নির্বাসিত জীবন শেষে আপন ঘরে ফেরা, মুক্তির নিঃশ্বাস নেয়া। অনুশীলন নিয়ে সিরিয়াস মুশফিক সবার আগে একাডেমি মাঠে হাজির। একই সময় অনুশীলন শুরু করা মিঠুন ছিলেন নেটে, ব্যাটিংটা ঝালিয়ে নিতে। স্বাস্থ্যবিধি অনুযায়ী আলাদা আলাদা অনুশীলন। মুশফিকের রানিং শেষে একাডেমিতে আসেন মিঠুন, তারপর আসেন পেসার শফিউল। 3 টাইগারের পদচারণায় যেন প্রাণ ফিরে পেল হোম অফ ক্রিকেট। রানিং স্ট্রেচিং শেষে মুশফিক ব্যস্ত নেট ব্যাটিংয়ে। ঘন্টা দেড়েক ইনডোরে মেশিন ব্যবহার করে ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটা। সবকিছু ঠিকঠাক মানা হচ্ছে কিনা দেখভাল করতেছিলেন টিম ম্যানেজার, ফিজিও ও মিডিয়া ম্যানেজার। শঙ্কার মাঝে ফিরতে পেরে খুশি ক্রিকেটাররা। ব্যাটিং, রানিং সব কিছু একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ এতদিন আমরা সব কিছুই ইনডোরে করেছি। এখন আউটসাইডে মানিয়ে নিতে একটু টাইম লাগবে, বাট আশা করছি ডে বাই ডে আমরা সব কিছুই আবার আগের মতোই ফিরে পাবো। শুধু ক্রিকেটার নয়, পুরো ক্রিকেট অঙ্গনই যেন স্বস্তিতে ফিরেছে। সংবাদকর্মীরাও যেন হাফ ছেড়ে বেঁচেছেন। পরিস্থিতি বুঝে বাকিরাও দ্রুত ফিরবেন বিশ্বাস করেন সিনিয়র সাংবাদিকরা। যিনি ক্রিকেটার তার কাছে কিন্তু ক্রিকেটটাই তার ব্রেড অ্যান্ড বাটার। তিনি সতর্ক থাকতে পারেন। আমার মনে হচ্ছে সতর্ক থেকে মানে এইখান থেকে সরে আসার সময় বোঝা যাচ্ছে যে তাদেরকে সহসাই মাঠে আসতে হবে এবং মাঠটাই কিন্তু তার সব।
আজকে যদি কোনো কারণে যদি কোনোদিন ক্রিকেট না হয়, সবচেয়ে বড় সাফারার কিন্তু ওই ক্রিকেটাররাই। সপ্তাহে হয়তো একদিনের বেশি আমরা মাঠের বাইরে থাকিনি, এটা আমাদের একটা প্র্যাকটিস, কিন্তু সেই জায়গায় 4 মাস মাঠের বাইরে থাকা ইচ্ছে মানে খুবই কঠিন একটা সময় পার করেছি। তার মধ্যে আবার করোনা আক্রান্ত হয়ে ঘরে ছিলাম। এতদিন পরে আবার মাঠে ফিরতে পেরে অন্যকে প্লেয়ারদেরকে মাঠে ফিরতে দেখে খুবই ভালো লাগছে। সিলেটে করোনা ভয় কাটিয়ে নেমেছিলেন খালেদ ও নাসুম। খুলনায় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মিরাজ ও সোহান। আর চট্টগ্রামে বৃষ্টির কারণে ঘরবন্দি থাকতে হয়েছে নাইম হাসানকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসির ভার্চুয়াল সভা বসবে সোমবার। আলোচনা হবে টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে, আর সেখান থেকে আসতে পারে বিশ্বকাপ পেছানোর সিদ্ধান্ত। যদি তা হয় তাহলে অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হবে 2022 সাল পর্যন্ত, কারণ 2021-এর আয়োজন সত্ত্বেও ছাড়বে না ভারত। 18 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি-20 বিশ্বকাপ, কিন্তু সেখানকার করোনা পরিস্থিতি আবারও খারাপ হওয়ায় সৃষ্টি হয়েছে শঙ্কা। একই সঙ্গে অনেক দেশের অংশগ্রহণে কোনো আয়োজন এমনিতেই ঝুঁকিপূর্ণ। বিশ্বকাপ যদি স্থগিত হয়ে যায় তাহলে আইপিএল আয়োজনের সম্ভাব্য ছক কষে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে নিজ দেশে নয়, আরব আমিরাতের 3 ভেন্যু দুবাই, আবুধাবি এবং শারজাতে খেলা রাখার চিন্তা বিসিসিআই এর। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী মঈনুদ্দিন। ব্রিটিশ মন্ত্রীর কাছে 60,000 পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন তিনি। রোববার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে এ খবর প্রকাশ পায়। প্রতিবেদনে ব্রিটিশ মুসলিম নেতার পরিচয় দেয়া হয় মঈনুদ্দিনকে। তার দাবি, গত বছর তার বিরুদ্ধে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, আর সেটি রিটুইট করেন প্রীতি প্যাটেল। বরাবরের মতো যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে এতে তার মানহানি হয়েছে বলে দাবি করেন মঈনুদ্দিন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ব্রিটেনে পালিয়ে যান মঈন। মুক্তিযুদ্ধে আল বদর বাহিনীর নেতৃত্ব দেয়া আর তার নেতৃত্বে 18 বুদ্ধিজীবীকে হত্যার অভিযোগে 2013 সালে তার অনুপস্থিতিতে বিচার হয়। তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি অর্থবছরে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের রুটিন ভ্রমণ পরিহারের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি ভ্রমণ ব্যয়ের জন্য বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে তার অর্ধেক স্থগিত থাকবে। রোববার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার অগ্রাধিকার খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটে ভ্রমণ এবং বদলি বাবদ 2,241 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ পরিপত্র কার্যকরের মাধ্যমে অন্তত 1,000 কোটি টাকা সাশ্রয় করার পরিকল্পনা করছে সরকার। বিদ্যুৎ উৎপাদন এবং কারখানার জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে 8 টাকা কমিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সিলিন্ডারে 12.5 কেজি এলপি গ্যাসের দামও 100 টাকা কমিয়ে 600 টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মানভেদে টন প্রতি 200 থেকে 400 টাকা কমানো হয়েছে সরকারি বিটুমিনের দাম। বিপিসি চেয়ারম্যান জানিয়েছেন, পেট্রোল ও ডিজেলের দাম না কমালেও বাড়ানো হচ্ছে মান। গেল কয়েক বছর ধরে পেট্রোল, অকটেন, ডিজেল সহ নানা তরল জ্বালানি বিক্রি করে মুনাফা করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসি। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী এসব জ্বালানির দাম কমে যাওয়ায় বেড়েছে মুনাফার পরিমাণ। এ অবস্থায় খুচরা পর্যায়ে দাম কমানোর দাবি তোলেন ভোক্তারা। দাবির মুখে ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বিপিসি। জুলাই থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল বিক্রি হচ্ছে 34 টাকা লিটারে। 42 টাকার পরিবর্তে 34 টাকা আমরা নির্ধারণ করেছি প্রতি লিটার ফার্নেস অয়েল। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত জ্বালানি তেলের ক্ষেত্রে তাদের খরচটি অনেক কমে যাবে। বিপিসির কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে ও যানবাহনের সুরক্ষায় 500 ppm এর পরিবর্তে 50 ppm সালফারযুক্ত ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে লিটারে 25 পয়সা বাড়তি গুনতে হবে সরকারকে। তবে গ্রাহক পর্যায়ে বাড়বে না দাম।
এছাড়া প্রতিযোগিতায় টিকে থাকতে এলপি গ্যাসের দাম কমাচ্ছে বিপিসি। উৎপাদন খরচ কমায় বিটুমিনের দামও কমছে। আগে যে দাম ছিল প্রতি ড্রাম 7,000 টাকা, সেটি আমরা এখন প্রায় 5,500 টাকারও কাছাকাছি আমরা নিয়ে আসছি। 12.5 কেজির যে এলপিজি বোতল, যেটি আগে 700 টাকা বিক্রি হতো, সেটি আমরা প্রায় 100 টাকা কমিয়ে 600 টাকা মূল্য পুনর্নির্ধারণ আমরা করেছি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম কমায়নি বিপিসি। শিগগিরই এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে সংস্থাটি। যেহেতু আন্তর্জাতিক বাজারে ক্রুডের দামের কমেছে বলেও। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাশাপাশি রীতিমতো 4টি দেশি গরুর সমান এক একটি ছাগলের দাম শুনে অবাক হলেও এটি সত্যি। রাজধানীতে খামারগুলোতে ভারত থেকে আনা এই ছাগলগুলোর দাম গড়ে 2 থেকে 2.5 লাখ টাকা, যা কোরবানির হাটে ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে বিক্রির জন্য আনা হয়েছে দুম্বা। গায়ের রং কুচকুচে কালো, ওজন 120 কেজি, নাম তার কালামানিক। কোরবানি উপলক্ষে ক্রেতাদের কাছে বাড়তি আকর্ষণ। কালামানিকের সাথেই ভারত থেকে এসেছে আরও অনেক ছাগল। গরু কিনতে আসা ক্রেতাদের চোখও তাই আটকে যাচ্ছে ছাগলে। আমার লাইফে আমি প্রথম দেখলাম এত বড় ছাগল, দেখতে খুব সুন্দর। কোরবানির জন্য মনে করেন 1 নাম্বার বেস্ট। রাজধানীর খামারে বিক্রির জন্য রয়েছে এমন 100-র বেশি ছাগল, যার এক একটির দাম চাওয়া হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা। প্রতিটির ওজন 100 থেকে 120 কেজি। যেতে মানছিলাম এটা ছোট ছিল, প্রায় 35-30 কেজির মতো একটা ওয়েট ছিল। এখন বর্তমানে ওয়েট আছে একটা 120 কেজি, 115 কেজি, 100 কেজি, মানে এই ধরনের ওয়েট আছে। কোরবানির হাটে প্রতি বছরই গরু ছাগলের পাশাপাশি দেখা মেলে দুম্বার। এবারও তার ব্যতিক্রম হয়নি। মরুভূমির এই প্রাণী আনা হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। দুম্বার প্রতি আগ্রহ দেখা গেছে অনেকের। দাম বেশি হয় কিনতে না পারলেও কাছ থেকে দেখছেন, ছবি তুলছেন কেউ কেউ। আকার ভেদে একটি দুম্বার দাম চাওয়া হচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকা। এরই মধ্যে বিক্রিও হয়েছে বেশ কয়েকটি। 3 লাখ 2.5 লাখ টাকা করে বিক্রি করতেছি আমরা। আর ওজন হচ্ছে 120 কেজি, 115 কেজি, 130 কেজি, এরকম সামথিং লাইক দ্যাট, এরকম আর কি হচ্ছে। আর দুবাই থেকে আনা হয়েছে। দুবাই থেকে কাজু বাদাম খাওয়াই, ছোলা খাওয়াই, আরও বিভিন্ন অনেক কিছুই খাওয়াই। চাহিদার কথা মাথায় রেখে দেশি খামারেও দুম্বার প্রজনন হচ্ছে। ব্যাপক হারে উৎপাদন হলে 1 থেকে 1.5 লাখ টাকায় মিলবে এই মরুর প্রাণী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে এবছর কোরবানির পশু বেচাকেনা আশানুরূপ হবে কিনা তা নিয়ে সংশয়ে খামারিরা। এদিকে হাট বসানোর ক্ষেত্রে রয়েছে নানা বিধিনিষেধ, অন্যদিকে সংক্রমণ ঝুঁকিতে ক্রেতাদের আনাগোনা কম। সব মিলিয়ে এবছর বিনিয়োগ তুলে আনা নিয়েই শঙ্কায় খামারিরা। বরিশালের করাপুর গ্রামের এই খামারে দক্ষিণের বিভিন্ন জেলা থেকে গরু কিনে পরিচর্যার মাধ্যমে কোরবানির হাটে বিক্রির উপযুক্ত করা হয়। এবছর তারা বিনিয়োগ করেছে 1.5 কোটি টাকারও বেশি। অন্যান্য বছর ঈদের 2 সপ্তাহ আগেই খামারের প্রায় সব গরু বিক্রি হলেও এবার 100-এরও বেশি গরুর মধ্যে বিক্রি হয়েছে মাত্র 11টি। দাম তো পাচ্ছি না, দাম পাচ্ছি না বিলাই তো খুব মুসিবত। আমরা যারা এই কোটি কোটি টাকা বিনিয়োগ করে এই ধরনের একটা ফার্ম করলাম, যারা আমরা আছি প্লাস নতুন কিছু উদ্যোক্তা আছে, তাদের তো হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, কারণ আমরা তো পথে বসার মতো হয়ে যাব। দেশ জুড়ে করোনা সংক্রমণের কারণে বেশিরভাগ খামারই ভুগছেন দুশ্চিন্তায়। অনেক জেলায় এখনো হাট বসেনি, আর যেসব জেলায় হাট বসেছে সেখানেও ক্রেতার সমাগম কম। এর মধ্যে কিছু কিছু এলাকায় বন্যা দেখা দেয় শুরু হয়েছে পশু খাদ্যের সংকটও। গরুর আমদানি আছে কিন্তু বেচাকিনি খুব কম, আর করোনা ভাইরাসের কারণে লোকজনের সমাগম কম। গরু তো আমদানি খুব, কিন্তু কাস্টমার নাই, বেচাকিনি একদমই নেই। আমরা তো গরু কিনে এনে ধরা খাইছি, বিশাল ধরা খাইছি। করোনা ঝুঁকি এড়াতে হাটে না গিয়ে অনেক ক্রেতা সরাসরি খামারে এসেই পশু কিনছেন। বিক্রি বাড়াতে অনেক খামারি শুরু করছেন অনলাইন বিপণন। করোনার কারণে কুরবানি হাট বসবে কিনা সন্দেহান, তাই আমি ওনার বাড়িতে আসছি, দাম দর বুঝে পড়ে তাহলে আমি গরু কিনতে আসছি আর কি। খামারিরা গবাদি প্রাণী উৎপাদন করে রেখেছে। এখন আমাদের কথা হলো আসন্ন কুরবানিতে এর বাজারজাত করা, মানে কীভাবে এই গবাদি প্রাণীর হাটগুলি বসবে, এই ব্যাপারে আমাদের ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে। লোকসানের শঙ্কায় থাকা খামারিদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। যদি সঠিকভাবে বাজারজাতকরণ নাও করতে পারে, তাও পরবর্তীতে সেই গরুগুলো কিভাবে বিক্রি করা যায়, কিভাবে সেই বাজারজাতকরণ করা যায়, সরকারি কিভাবে প্রণোদনা, কিভাবে সহযোগিতা করা যায়, সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকব।
কোরবানি হাটে করোনা সংক্রমণ রোধে ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরা, নির্দিষ্ট দূরত্বে পশু রাখা সহ 16টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাটের স্বাস্থ্যবিধি বজায় রাখার পাশাপাশি পশু পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে ঢাকা চেম্বার অফ কমার্সের ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে হাটের স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকেই। এবার করোনা পরিস্থিতির মধ্যেই বসেছে কোরবানির পশুর হাট। ঘনবসতিপূর্ণ এলাকায় হাট না বসানোর ঘোষণা দেয়া হলেও সংক্রমণ ছড়ানোর ঝুঁকি পুরোপুরি কাটছে না। রোববার ঢাকা চেম্বার অফ কমার্সের ভিডিও কনফারেন্সে উঠে আসে বিষয়টি। হাটে মানুষের জমায়েত, পশু পরিবহন, টাকা লেনদেন সহ বিভিন্ন স্তরে সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগ জানান আলোচনায় অংশগ্রহণকারীরা। এসব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি বজায় রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। ট্রান্সপোর্টেশনের মাধ্যমে গবাদি পশু সেটা ইনফেক্ট হতে পারে, গরু নেওয়ার সময় ইনফেক্ট হতে পারে, টাকা পয়সা গোনার সময় আমাদের ইনফেকশন হতে পারে, এবং গরু যখন জবাই করা সেই সময়ও কিন্তু আসলে ইনফেকশনের বিষয় থাকতে পারে। আলোচনায় উঠে আসে হাটে পশু কেনাবেচা ও পরিবহনে নিরাপত্তার বিষয়টি। করোনা পরিস্থিতিতে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কাকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। সেই প্যান্ডামিকের কারণে আমরা মনে করি যে এই বছর আপনার পশু কোরবানি কম হবে, যেটা হতে পারে হয়তো বা 40 থেকে 45%। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, হাটে স্বাস্থ্যবিধি বজায় রাখার পাশাপাশি পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা আমরা সমুন্নত রাখতে পারি, আমরা যাতে করে বাংলাদেশের কোনো কর্নারে এর অবনতি না হয় সেই জন্য আমরা চেষ্টা করছি। আমরা সেই জন্য যা যা করার আমরা সেগুলি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আমরা করছি। হাট বসলেও করোনার কারণে এবার উৎসাহিত করা হচ্ছে অনলাইনে পশু কেনায়। অনলাইনে পশু কেনা বেচায় প্রতারণা ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ই-ক্যাব সমন্বিতভাবে কাজ করছে বলে জানান ই-ক্যাব সংগঠনের সভাপতি শমী কায়সার। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।